বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে এখন এক অদ্ভুত গুমোট হাওয়া বইছে। বাইরে থেকে দেখে মনে হতে পারে নতুন সরকার হয়তো বেশ আয়েসেই তাদের সময় পার করছে, কিন্তু সচিবালয়ের করিডর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত কান পাতলে শোনা যাচ্ছে এক আসন্ন রাজনৈতিক ভূমিকম্পের পদধ্বনি। ক্ষমতা গ্রহণের পর মাত্র 5 মাস পেরিয়েছে, আর এরই মধ্যে সরকার পরিচালনার মূল কেন্দ্রগুলোতে শুরু হয়ে গেছে এক স্নায়ুযুদ্ধ। যারা ভেবেছিলেন ক্ষমতার মসনদে বসে এবার কেবল আরাম আয়েশ করা আর ফাইল সই করেই দিন কেটে যাবে, তাদের সেই সুখনিদ্রা ভাঙতে চলেছে আগামী আগস্ট মাসেই। সরকারের 6 মাস পূর্তির এই ঘণ্টিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হয়তো ঘটে যেতে পারে অন্যতম বড় একটি পলিটিক্যাল সার্জারি। কিন্তু কেন হঠাৎ এই তোড়জোড়? কি এমন ঘটলো এই 5 মাসে? পর্দার পেছনের আসল গল্পটা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। সরকারের একেবারে শীর্ষ পর্যায় থেকে আরও নির্দিষ্ট করে বললে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত 5 মাস ধরে অত্যন্ত গোপনে কাজ করেছে একটি বিশেষ মনিটরিং সেল বা উইং। এই সেলের কাজ কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো নয়, বরং প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের দৈনন্দিন কাজের নিখুঁত হিসাব রাখা। কে কয়টায় অফিসে আসছেন, কার টেবিলে কয়টি ফাইল আটকে আছে, আর কার কাজের গতি কেমন, সবকিছুর একটি চুলচেরা বিশ্লেষণ করে একটি রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে। আর এই রিপোর্ট কার্ড এখন সরাসরি পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর টেবিলে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই মূল্যায়নে কোনো রাজনৈতিক পরিচয় বা অতীত ত্যাগের হিসাব আমলে নেওয়া হচ্ছে না। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, কাজ না করলে সোজা বিদায়। এর মধ্যে মন্ত্রিসভার প্রভাবশালী এক সদস্য গোপন বৈঠকে ইঙ্গিত দিয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রীর ফাইলে লাল কালির দাগ পড়ে গেছে। বিশেষ করে ঢাকা ও উত্তরাঞ্চলের বেশ কয়েকজন মন্ত্রীর পারফরমেন্সে খোদ শীর্ষ নেতৃত্ব চরম অসন্তুষ্ট। এদের কাউকেই হয়তো সরাসরি বরখাস্ত করা হবে না, তবে তাদের ডানা ছেঁটে দিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সরিয়ে দেয়া হতে পারে, যাকে রাজনীতির ভাষায় বলা হয় সাইড লাইনে বসিয়ে দেয়া। কিন্তু মন্ত্রীদের কাজের এই ধীরগতির পেছনের কারণটা কি? বিশ্লেষণে একটি ভয়ঙ্কর প্রশাসনিক দুর্বলতার চিত্র ফুটে উঠেছে। জানা যাচ্ছে অনেক মন্ত্রণালয়েই পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে বিন্দুমাত্র সমন্বয় নেই। একই টেবিলে বসেও তারা একে অপরের সাথে রীতিমতো ইগো যুদ্ধে লিপ্ত। এর ফলে দিনের পর দিন আটকে থাকছে গুরুত্বপূর্ণ ফাইল, স্থবির হয়ে পড়ছে সেবামূলক কাজ। শীর্ষ নেতৃত্ব খুব ভালো করে বুঝতে পেরেছেন এই সমন্বয়হীনতা আর প্রশাসনিক অদক্ষতা চলতে থাকলে সরকারের ইমেজ সংকটে পড়তে খুব বেশি সময় লাগবে না। এই স্থবিরতা কাটানোর জন্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার আকার বাড়তে চলেছে। তবে শুধু আকার বাড়ানোই নয়, অনেককে সরিয়ে নতুন মুখ আনার প্রস্তুতিও চূড়ান্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার মন্ত্রিসভায় এমন কিছু জাদরেল নেতা এবং টেকনোক্র্যাট আসতে চলেছেন যারা সরাসরি কাজের গতি বাড়াতে সক্ষম। বিএনপির অভ্যন্তরে আলোচনা চলছে মাহিদুর রহমান, এরশাদুল্লাহ, এবিএম মোশাররফ হোসেন এবং সেলিমা রহমানের মতো নেতাদের নিয়ে। এছাড়া বৃহত্তর নোয়াখালী অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং দলের ভেতরে নতুন প্রাণ সঞ্চার করতে ডক্টর আব্দুল মঈন খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু কিংবা জয়নুল আবেদিন ফারুকের মতো পরীক্ষিত নেতাদের কপাল খুলতে পারে। অন্যদিকে সরাসরি ভোটে না এসেও টেকনোক্র্যাট কোটায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের মতো নেতাদের নামও বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। তবে এই রদ বদলের সবচেয়ে নাটকীয় অধ্যায়টি রচিত হতে যাচ্ছে বর্তমান মন্ত্রিসভার 2 মেগাস্টারকে ঘিরে। প্রথমজন হলেন শেখ রবিউল আলম। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন, দেশের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে জটিল এবং বড় এই 3টি মন্ত্রণালয়ের ভার একাই সামলাচ্ছেন তিনি। কিন্তু একজন মানুষের পক্ষে 3টি বিশাল মন্ত্রণালয়ের ফাইল দেখা, সিদ্ধান্ত নেওয়া এবং সমন্বয় করা যে কতটা অমানবিক চাপে তা এখন স্পষ্ট। সচিবালয়ের ভেতরে কান পাতলে শোনা যায় অতিরিক্ত কাজের চাপে তিনি রীতিমতো হিমশিম খাচ্ছেন। কর্মকর্তারা ফিসফাস করেন যে তিনি ঘুমানোর সময়টুকুও পাচ্ছেন না। এই সুযোগে কাজের গতি যেমন কমছে, তেমনি দলের ভেতরের একটি শক্তিশালী লবিং গ্রুপ তার কাছ থেকে অন্তত 1টি বা 2টি মন্ত্রণালয় নিজেদের কবজায় নিতে মরিয়া হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, শেখ রবিউল আলমের কাঁধ থেকে বোঝা কমানোর যে গুঞ্জন চলছে তা কি সত্যি কাজের গতি বাড়ানোর জন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক হিসাব নিকাশ? প্রায় একই রকম অবস্থা হেভিওয়েট মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। অর্থ ও পরিকল্পনা, 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাঁধে। কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র বলছে তিনি নিজের কাজেই এখন দ্বৈত দায়িত্ব থেকে হাঁপিয়ে উঠেছেন। তিনি চাইছেন পরিকল্পনা মন্ত্রণালয়টি অন্য কারো হাতে ছেড়ে দিয়ে নিজের পুরো মনোযোগ কেবল অর্থ মন্ত্রণালয়ের দিকেই
নিবদ্ধ করতে। তারই চাওয়া যদি পূরণ হয় তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো লোভনীয় চেয়ারে কে বসবেন তা নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে তীব্র প্রতিযোগিতা। এতক্ষণ যা শুনলেন তা ছিল কেবল রাজনীতির সামনের দিকের গল্প, কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় অশনির সংকেত লুকিয়ে আছে প্রশাসনের অন্ধকার গলিতে। রাজনৈতিক নেতারা হয়তো রদবদল নিয়ে ব্যস্ত, কিন্তু প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা অদৃশ্য সিন্ডিকেট যেন এখনও সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এর সবথেকে বড় প্রমাণ হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোহাম্মদ নাসির উদ্দিন সরওয়ারের নিয়োগ। 2024 সালের জুলাইয়ের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছিল, সেই বিতর্কিত ম্যাজিস্ট্রেটকে কিভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের মতো সংবেদনশীল পদে বসানো হলো, কার স্বাক্ষরে এই ফাইল পাশ হলো। তথ্য ফাঁস হওয়ার পর তাকে তড়িঘড়ি করে সরিয়ে দেয়া হলেও এই ঘটনা প্রমাণ করে যে প্রশাসনে ভূত রয়ে গেছে। ডিসি বা জেলা প্রশাসক নিয়োগ নিয়ে যা ঘটছে তা রীতিমতো রহস্য উপন্যাসের মতো। সিলেটের ডিসি মোহাম্মদ সারওয়ার আলমকে হঠাৎ করেই গত 21 জুন প্রত্যাহার করা হয়। তার জায়গায় কুমিল্লার ডিসি মোহাম্মদ রেজা হাসানকে বদলি করা হলেও রহস্যজনকভাবে 11 দিন পেরিয়ে যাওয়ার পরও তিনি সেখানে যোগ দিতে পারেননি। মাঝখান থেকে হঠাৎ করেই আবদুল্লাহ আল মামুন নামের আরেকজনকে নতুন ডিসি হিসেবে সেখানে পাঠানো হয়। কার ইশারায় ডিসি নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ছেলে খেলা চলছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃষ্টান্তটি তৈরি হয়েছে সাদিকুর রহমানকে কেন্দ্র করে। বর্জ্য অপসারণে চরম অবহেলা এবং দুর্নীতির অভিযোগে যাকে বরখাস্ত করে তদন্তের মুখোমুখি করা হয়েছিল, সেই তদন্ত শেষ হওয়ার আগেই তিনি রাতারাতি প্রমোশন পেয়ে যুগ্ম সচিব হয়ে গেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় হয়তো বলছে তিনি নির্দোষ, কিন্তু সাধারণ মানুষের মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, ভেতরের পুরনো সিন্ডিকেট কি তবে এখনও এতটাই শক্তিশালী যে তারা সরকারের চোখ ফাঁকি দিয়ে নিজেদের লোকদের পুরস্কৃত করে চলেছে? সরকারের এই শুদ্ধ অভিযান কেবল দেশের ভেতরে সীমাবদ্ধ থাকছে না, আন্তর্জাতিক অঙ্গনেও এর ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। দিল্লি, নিউ ইয়র্ক, লন্ডন এবং জেনেভার মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনগুলোতেও রাষ্ট্রদূত এবং বড় কর্মকর্তাদের ব্যাপক রদবদলের ফাইল প্রস্তুত করা হয়েছে। সব মিলিয়ে আগস্ট মাসটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। তারেক রহমানের এই কঠোর অবস্থান একদিকে যেমন দলের ভেতরের অযোগ্যদের জন্য একটি রেড অ্যালার্ট, অন্যদিকে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা অদৃশ্য শক্তির বিরুদ্ধেও এক ধরনের পরোক্ষ যুদ্ধ ঘোষণা। একদিকে মন্ত্রীদের পারফরমেন্সের চাপ, অন্যদিকে আমলাতান্ত্রিক জটিলতার মায়াজাল। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে নতুন সরকার কিভাবে আগামী দিনগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেটাই এখন দেখার বিষয়। ব্যর্থ মন্ত্রীদের সরিয়ে নতুনদের এনে কি প্রশাসনকে পুরোপুরি নিজেদের কবজায় আনা সম্ভব, নাকি পর্দার আড়ালের সিন্ডিকেট নতুন কোনো চাল চালবে? বাংলাদেশের রাজনীতির এমন আরও সব বিশ্লেষণ ধর্মী ও এক্সক্লুসিভ খবরের পেছনের খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে, কারণ রাজনীতির আসল গল্পটা সবসময় খবরের আড়ালেই লুকিয়ে থাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।